সালের জুলাই আগস্টে বাংলাদেশে ক্ষমতা দখল করেছিল কারা? আমরা সবাই জানি, আমরা সবাই তাদের নামও বলি। ডক্টর ইউনূস ছিলেন তাদের মুখ্য সমন্বয়ক। কিন্তু বাংলাদেশে কখনোই ক্ষমতার পরিবর্তন সেনাবাহিনী ছাড়া ঘটেনি, এই দাবি করেছেন সাংবাদিক বিশ্লেষক এনায়েত কবির। নর্থ ইস্ট নিউজে ৮ পর্বের ধারাবাহিকে তিনি প্রমাণ করেছেন যে বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আগস্টে কিভাবে সুশীল ব্যুরোক্রেসি, বিদেশি এবং সেনাবাহিনী মিলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতাকে দখল করেছে। তার সঙ্গে সাক্ষাৎকারে বেরিয়ে এসেছে আরো সব চমৎকৃত তথ্য এবং তত্ত্ব। চলুন শোনা যাক এনায়েত কবিরের মুখ থেকেই। তাহলে আমাকে একটা কথা বলুন, বলা হয়ে থাকে যে বাংলাদেশে আসলে রাজনৈতিক দলগুলোর বাদে, রাজনৈতিক দলগুলোর বাইরে সবচাইতে বড় রাজনৈতিক গোষ্ঠী হচ্ছে সুশীল, মিলিটারি এবং ব্যুরোক্রেসি। এই তিনটে মানে ত্রয়ী শক্তি। এই ত্রয়ী শক্তি কি আসলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করলো এবং এখনো পর্যন্ত রাষ্ট্রটাকে দখল করে রাখলো? এই গোষ্ঠীতন্ত্র কে নিয়ে তো উনিও চলেছেন। এই গোষ্ঠীতন্ত্রের উপরে তো ওনার সরকারও দাঁড়িয়েছে। তো সেটি 14 সাল থেকে একদম স্পষ্টতেই 10 বছর এই গোষ্ঠীতন্ত্রের উপরেই উনি দাঁড়িয়েছে। তো এখন তারা বিশ্বাসঘাতকতা করেছে তার সঙ্গে, কেন করলো সেটা আমরা পরে আলোচনা করতে পারি। কিন্তু মূল ব্যাপারটা হলো যে আপনি যে গোষ্ঠীর কথা বললেন, এটি দেখুন যে ৭৫ সাল থেকে এখন পর্যন্ত, যে যখন থেকে ক্রনি পুঁজিবাদের বিশাল প্রভাব শুরু হয়েছে, সেই ক্রনি পুঁজিবাদের বিশাল প্রভাবটা কেন? কারণ হচ্ছে ক্ষমতার সাথে সম্পর্কিত হয়ে যায়, যে আপনি যখন ক্ষমতায় আছেন আপনি পুঁজি গঠন করতে পারছেন। হ্যাঁ, তো এই যে পুঁজি গঠনের প্রক্রিয়া, এটা তো নির্ভর করছে সেই গোষ্ঠী তন্ত্রের উপরে, কিন্তু গণতন্ত্র না। সেটা কি, যে সামরিক এবং বেসামরিক কিছু গোষ্ঠী বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করছে। আচ্ছা, সেখানে সেনাবাহিনী বারবার তার ইচ্ছা মতো রাষ্ট্র দখল করছে, ইচ্ছা মতো রাষ্ট্র দখল করে আইন প্রণয়ন করছে। সেই আইন পরোক্ষ এবং প্রত্যক্ষ হয়ে তারা করেছে। যেমন ধরেন যে সামরিক শাসন ছিল 90 পর্যন্ত, 2জন সামরিক শাসক ছিল। এরপরে আবার যে এই যে জরুরি সরকার হয়েছে, তখন আইন সমূহ হচ্ছে, নানান ধরনের আইন তৈরি করেছে। এনায়েত কবির, আপনি বললেন 90 পর্যন্ত দুটো সামরিক শাসন ছিল একদম প্রত্যক্ষ, কিন্তু সামরিক বাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে যে দুটো বড় রাজনৈতিক দল গঠিত হলো, আপনি কেন তাদেরকে মনে করেন যে তারা আপাদমস্তক গণতান্ত্রিক? তারা তো আসলে সামরিক ছাউনি জাতীয়। আমি সেখানে আপনি বলেননি, আপনি বলেন। আমি সেখানে যাচ্ছি। বাংলাদেশের যে একটু আগে বলেছিলাম যে বাংলাদেশের যে ট্র্যাডিশনাল রাজনৈতিক দলগুলো, আমরা দলগুলোর নামই বলি। ট্র্যাডিশনাল রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ, ট্র্যাডিশনাল রাজনৈতিক দল হচ্ছে সিপিবি, রাজনৈতিক দল ছিল ন্যাপ মুজাফফর, ট্র্যাডিশনাল রাজনৈতিক দল ছিল ন্যাপ ভাসানী। এই যে ট্র্যাডিশনাল রাজনৈতিক দল বা ওয়ার্কার্স পার্টি, হ্যাঁ, জাসদও একটা ট্র্যাডিশনাল রাজনৈতিক দল আমরা ভাবতে পারি, যদিও তারা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ছিল এবং সামরিক বাহিনীর সাথে তাদের সম্পর্ক ভালো ছিল সবসময়। তো এই যে ট্র্যাডিশনাল রাজনৈতিক দলগুলো, সেটা আমরা যদি 50 বছরে এসে দেখি, তাহলে হচ্ছে আওয়ামী লীগও আর ট্র্যাডিশনাল রাজনৈতিক দল নাই। সেক্ষেত্রে যদি ট্র্যাডিশনাল রাজনৈতিক দল থাকতো, তাহলে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের সভানেত্রী কি করতেন? উনি অ্যাড্রেস করতেন, অ্যাপিল করতেন জনগণকে। ওনার তো আর্মির প্রত্যক্ষ সমর্থন দরকার ছিল না, ওনার ভারতের সমর্থনের দরকার নেই, ওনার কি বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের দরকার নেই। পরিষ্কার হচ্ছে আমি এই বিপদে পড়েছি, এই মার্কিন যুক্তরাষ্ট্র এই ষড়যন্ত্র করছে, উনি যেগুলো পরে বলেছেন। হ্যাঁ, আচ্ছা, পরিষ্কার উনি তো অ্যাপিল করেননি, উনি তো অ্যাপিল করে জনগণকে বলেননি যে হ্যাঁ এই বাংলাদেশ এরকম বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।
হ্যাঁ, বরং কি করা হচ্ছে, সামরিক কর্মকর্তাদের সাথে উনি বৈঠক করেছেন, উনি পুলিশের সাথে বৈঠক করেছেন, উনি ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন, উনি নানান গোষ্ঠীর সাথে বৈঠক করেছেন, কিন্তু উনি একবারও কিন্তু জনগণকে অ্যাপিল করেন। কিন্তু দ্বিতীয়ত, উনি যদি মনে করে থাকেন যে এরা রাজনৈতিক দল জনগণের অংশ ট্র্যাডিশনাল, এত বলেই, বড় একটা ট্র্যাডিশনাল রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা রাজনৈতিকভাবে এই পরিস্থিতিটাকে সমাধানের জন্য চেষ্টা করে। আপনার কি মনে হয় তার রাজনৈতিকভাবে করা যেত? কারণ হচ্ছে যারা এই কাজটি করছিল, আপনি যে পক্ষের নামগুলো বললেন, তারা তো নিশ্চয়ই রাজনৈতিক সমাধানে বিশ্বাস করে না। তাদের তো আমার রাজনৈতিক সমাধান দিয়ে আপনি এটা করতে পারতেন না, করতে পারতেন? রাজনৈতিক সমাধান দুইভাবে হতে পারে। কিভাবে হতে পারে, যে ধরুন আমরা আবারও কিন্তু তখন ৭১-এর আগে যাব, হ্যাঁ, তখনও সামরিক শাসন আছে, গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে, তো বঙ্গবন্ধু বারবার জনগণকে অ্যাপিল করেছেন, জনগণ তাকে সমর্থন দিয়েছে, এবং উনি সামরিক বাহিনীর সমস্ত ষড়যন্ত্রকে কি বলে প্রতিহত করে হচ্ছে নির্বাচনে জিতেছেন, ৭০ সালের নির্বাচন। এরপরে একবারও বঙ্গবন্ধু সামরিক বাহিনীর সঙ্গে কোনো আপোষ করেননি। ২৫শে মার্চ পর্যন্ত উনি কোনো আপোষ করেননি। তাহলে উনি তো আপোষ না করে জনগণের, উনি নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন, কিন্তু জনগণের অধিকারের প্রশ্নে, বাঙালির অধিকারের প্রশ্নে উনি তো আপোষ করেননি। এটা তো ৬ দফার প্রশ্নে উনি ছাড় দেননি। উনি যে ৬ দফার প্রশ্নে ছাড় দিতেন, হয়তো মুক্তিযুদ্ধই হতো না, উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, তাই না? তো এই এই আমি বলছি যে এই যে ট্র্যাডিশনাল রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা প্রক্রিয়া থাকে। তো প্রক্রিয়াটা কি হলো, এই আপনি যাদের কথা বললেন, যে দুটো কিংস পার্টি হলো দুই সামরিক শাসনের সময়ে, এবং সেই কিংস পার্টি কারা যোগ দিল দেখেন, মানে বিএনপিতে যোগ দিয়েছে মুসলিম লীগ, চীনপন্থী, তারপরে কে যোগ দিয়েছে হলো চীনপন্থী ভাসানী বাংলা। ন্যাপের সেই অংশটা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, হয়তো সশস্ত্র বিরোধিতা করেনি, কিন্তু বিরোধিতা করেছে, মশিউর রহমান জাতীয় মেয়ের মুখটা। আচ্ছা, আর বেশ কিছু গ্রুপ যারা হচ্ছে কি বলে ভূতলে ছিল, ভূতলবাসী দলের সঙ্গে ছিল, এবং যাদেরকে একটা পরিচয় ছিল যে চীনপন্থী। হ্যাঁ, তো এই একটা কিংস পার্টি হলো। আর এরশাদ সাহেব যখন জাতীয় পার্টি করলেন, তখন কিন্তু এই যে বিভিন্ন দলের দলছুটদেরকে নিয়ে এসে উনি একটা জগজুড়ি দল করলেন, এবং সেখানে কিন্তু আওয়ামী লীগের থেকে বেরিয়ে যাওয়া একটা অংশ ছিল, সেটা হচ্ছে কিন্তু এনায়েত কবির, আমরা 2024-এর অগাস্টেও যখন ক্ষমতা দখল করলো সেনাবাহিনী, আপনার ভাষায় এবং আপনার রিপোর্ট থেকে মনে হচ্ছে সেনাবাহিনী অনেক বড় স্টেক হোল্ডার, এবং ব্যুরোক্রেসি আর সুশীল সমাজ তো আছেই, তারা মিলে বিদেশিদের সাথে মিলে, আমি ব্যাপারটাকে সাম আপ করছি, তারা দখল করলো রাষ্ট্র, এবং দখল করার পরে আরেকটি কিংস পার্টি হলো এনসিপি। হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল, তবে আমি এটাকে কিংস পার্টি এও বলবো না, কারণ হচ্ছে এই আমরা পরে তো দেখছি যেটা জামাত ইসলামীর, আমাদের যে ওয়ার ক্রিমিনাল পার্টি জামাত ইসলামী, তার বিভিন্ন ভ্রংশ আছে, তার বি নয় সি বা তার বিভিন্ন ধরনের ছদ্মবেশী অংশ আছে। হ্যাঁ, আমার মনে হয় না যে এনসিপি তার বাইরে কিছু। হ্যাঁ, তো আমাকে বলেন, এই মুহূর্তের বাংলাদেশের কথা আমরা পড়ি, কারণ শেষ করব, আজকে অনেক বড় হয়ে যাবে ইন্টারভিউটা। যদি শেষ করতে চাই, আমাকে আপনি বলুন যে এই মুহূর্তের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্টেক হোল্ডার, আওয়ামী লীগ শুধু বাইরে, আওয়ামী লীগকে বাইরে রেখে, এবং আওয়ামী লীগ সহ ট্রেডিশনাল যে পার্টিগুলোর আপনি কথা বলছিলেন সেই রাজনীতিকে বাইরে রেখে এখন একটা বাংলাদেশের মানে সংসদে একটা বিএনপি আছে, এক কিংস পার্টি, তারপরে আছে জামায়াত ইসলামী, আরেক কিংস পার্টি। ছিল এতদিন ক্ষমতায়,
এই যে ত্রিদলীয় ঐক্যজোটের কথা বলছে জি জি, জামাত ইসলামী, বিএনপি এবং NCP এনসিপি, এই ত্রিদলীয় ঐক্যজোটকে নিয়েই হচ্ছে মোহাম্মদ ইউনূস গত 2 বছর চালিয়েছে। হ্যাঁ, তো সেইটা আপনার 5 আগস্টের পরে যে প্রথম তাদের লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা ছিল কিন্তু হচ্ছে উম একটা জাতীয় সরকার গঠন করা। আচ্ছা, সেই জাতীয় সরকারটার প্রধান হবে নির্দলীয় মোহাম্মদ ইউনূস। কিন্তু এই সবগুলি রাজনৈতিক দল, তো সেখানে দুঃখজনক ভাবে ট্র্যাডিশনাল রাজনৈতিক দল সিপিবিও হাজির হয়েছে, খুবই দুঃখজনক। আচ্ছা, কিন্তু মূলত এই 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 3টা দলেরই আধিপত্য ছিল। আচ্ছা, কিন্তু সেটি হতে পারে নাই, এই যে জাতীয় সরকারটা হলো না, এটা হতে পারে নাই বিএনপির মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন কিছু রাজনীতিবিদ আছেন, তারা মূলত অনীহা প্রকাশ করেছিলেন। তো সেই অনীহা প্রকাশের কারণে এবং তাদের কিছুটা প্রতিরোধের কারণে এই জাতীয় সরকার হতে পারে, অথবা বিএনপি মনে করেছে যে যে কোনো মূল্যে যদি একটি নির্বাচন হতে পারে তাহলে সেখানে তাদেরই প্রাধান্য থাকে। সেটাই হয়েছে। কিন্তু আপনাকে আমি তো শেষ প্রশ্নটা করে রাখি, কারণ আমাদের সময়টা মানে দেখছি আমি, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসকে তাহলে কেন যেতে হলো, কেন ওনাকে সরে যেতে হলো এক। আর শেষ প্রশ্নটি হচ্ছে, আমি সব সময় বলছি যে তারেক রহমানের সরকার হচ্ছে ডক্টর ইউনূসের সরকারের একটা বর্ধিত সংস্করণ। যে আপনি 3 দলীয় জোট সরকারের কথা বলছিলেন, এখন আসলে মানে বিএনপির সরকার বটে, কিন্তু এখনো তারা মিলে ঝুলেই কাজ করছে, যা যতটুকু কাজ হচ্ছে। আপনি এই পরিস্থিতিতে কি দেখেন সামনে? আচ্ছা, এখানে যেটা দেখতে হবে আমাদেরকে, দুটো 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 বিষয়। একটা হলো যে আমরা 4টা বিষয়ে যদি খেয়াল করি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে খুব বড় একটা অভিযোগ আছে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বড় অভিযোগ আছে একদলীয় শাসন। হ্যাঁ, আচ্ছা, তো তার মানে হচ্ছে একটা আদর্শিক জায়গা থেকে যখন বাকশাল গঠন হয়েছিল এবং বাকশাল একটা জাতীয় দল হিসেবে গঠিত হতে যাচ্ছিল, বাকশাল কিন্তু পারফর্ম শুরু করে দেয়, তাই না? আচ্ছা, তো সেখানে কারা যুক্ত ছিল? আওয়ামী লীগ যুক্ত ছিল, ন্যাপ যুক্ত ছিল, সিপিবি যুক্ত ছিল, তারপরে জনসংহতি সমিতি যুক্ত ছিল, তারপরে হচ্ছে আপনার জাতীয় লীগ ছিল। আচ্ছা আচ্ছা, বলুন তো, এই 1975 পর্যন্ত আওয়ামী লীগ, সিপিবি, ন্যাপের বাইরে আর কোন রাজনৈতিক দল ছিল না? ন্যাপ ভাসানী? তো ন্যাপ ভাসানী যদি এতই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হতো, তাহলে তো বিএনপি তো বিলীন হয়ে যেত। সেটাই, তাহলে তো 75 পরে তারাই সবচেয়ে বড় রাজনৈতিক দলে পরিণত। বিরোধী দল হতো, আওয়ামী বিরোধী শক্তি হতো। না, আওয়ামী বিরোধী না, 75 পরে তাহলে তারা হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিতে পরিণত। অ্যাবসলিউটলি। সেটা কিন্তু হয়নি তারা। না। হ্যাঁ, আপনি দেখুন যে 75 পরে জাসদ এত বড় একটা রাজনৈতিক দল, হ্যাঁ, 75 আগে সে একটা ক্ষয়িষ্ণু দল পরিণত। আচ্ছা, তো ওইটা যদি একদলীয় হয়ে থাকে তাহলে এটা কি? এখন যেটা হচ্ছে এটা কি? মানে একপক্ষীয় দল, একপক্ষীয় এটা হচ্ছে আমরা আর মামুরা। সরকার। তো এই যে একপক্ষীয় সরকার, তো একপক্ষীয় সরকার তো 5 আগস্টের পর থেকেই ছিল। হ্যাঁ, আপনি দেখেন যে মোহাম্মদ ইউনূস যত গুরুত্বপূর্ণ মিটিং করেছেন, যতবার ক্রাইসিসে পড়েছেন, 3 দলকে ডাকে। হ্যাঁ, মানে এনসিপি ওনার হয়তো ভাবছিলেন যে ওনার নিজের দল, আর বাকি দুটো দলকে ডাকে। আচ্ছা, তো এইভাবে যতবার উনি সংকটে পড়েছেন, কখনো মোহাম্মদ ইউনূসকে দেখেছেন যে উনি ন্যাশনকে অ্যাপিল করছেন? মোহাম্মদ ইউনূসের কিন্তু বিরাট সুযোগ ছিল। কি সুযোগ ছিল?
একটা জাগরণিক নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল। মানে আমাদের তো বঙ্গবন্ধুর পরে আর কোনো জাগরণিক নেতৃত্ব আমরা পাই নাই। আচ্ছা, তো সেই জাগরণিক নেতৃত্বের কারণে কি হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা একটা রাষ্ট্র গঠন করতে পেরেছি। এখন সেই জাতি রাষ্ট্রকে যখন এই 50 বছর ধরে চ্যালেঞ্জ করা হচ্ছে, সেখানে যখন বলা হলো যে উনি কি একজন বৈশ্বিক আইডল ইত্যাদি ইত্যাদি, তারপর একটা প্রশ্ন শুধু ধরুন আপনাকে, সেটা হলো আমি প্রায় 10 থেকে 15 বছর আগে নোটিশ করি এবং বলে আসছি যে বাংলাদেশের রাষ্ট্রটাকে যদি তরুণ উদ্যোক্তা বান্ধব রাষ্ট্র করা যেত, তাহলে হয়তো আমরা একটু প্রোগ্রেস করতে পারতাম। এখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের প্রশ্ন। আচ্ছা, এখন এই যে উনি একটা সুযোগ পেলেন, তো উনি কোন জাগরণিক জায়গায় গেলেন? কোন জাগরণিক নেতৃত্ব দূরের কথা, উনি শুধুমাত্র বাস্তবায়ন করেছেন দুটো জিনিস। একটা হচ্ছে এআরটি, হ্যাঁ, এগ্রিমেন্ট ফর রেসিপ্রোকাল ট্রেড, যেটি মতো রাষ্ট্রবিরোধী চুক্তি আর বোধহয় হওয়া সম্ভব কিনা জানি না। সবাই এটা নিয়ে কথা বললেও বিএনপি, জামায়াত, এনসিপি কিন্তু এটা নিয়ে একটা কথাও বলছে না। তার মানে তারা একসাথে করেছে এই চুক্তিটা। এখন আপনি মানে বিএনপির কে আমাদেরকে দেখতে হবে অন্যভাবে। সেটা হচ্ছে তারা যদি এই যে মোহাম্মদ ইউনূস সরকারের সমস্ত কিছুকে ইন্ডিপেন্ডেন্টি দেয়, সমস্ত আইন বা বেআইনি আইন যাই বলেন না কেন, সেগুলিকে নানান আদলে যদি হচ্ছে অনুমোদন করে, হ্যাঁ, তো একটা সংসদ তো হয়েছে, যে ধরনের নির্বাচনই হোক, একটা সংসদ তো হয়েছে, সেখানেও তো আইনের চর্চা করতে হবে, তাই না? আচ্ছা, আপনি 2 মাস চলে গেল, জুডিশিয়ারিতে কোনো পরিবর্তন হলো না, কোনো পরিবর্তন নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা ইউনিক ব্যাপার করছে। এটা হচ্ছে ওই যে সরকারটা ছিল, সেই সরকারের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি হচ্ছে এই সরকারেরও পররাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, এবং খেয়াল করবেন, ভারতে গত 3 থেকে 4 মাস আমি যেটা ফলো করছি, যে ভারতের নিরাপত্তা নীতিসমূহ, আঞ্চলিক ভূরাজনৈতিক বিষয়সমূহ দেখতেন তাদের জাতীয় নিরাপত্তা পরিষদ। এটি গত 3 থেকে 4 মাস ধরে এটার দায়িত্ব চলে গেছে সাউথ ব্লক। হ্যাঁ, তো এই ভদ্রলোক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে পররাষ্ট্রমন্ত্রী হলেন, তাহলে সেই পররাষ্ট্রের একটা সংযোগ থাকলেও থাকতে পারে নিশ্চয়ই। আচ্ছা, দ্বিতীয়ত হলো আপনার আইন বিষয়ে যে যার সবচেয়ে প্রভাব ছিল, অ্যাটর্নি জেনারেল, তিনি এই সরকারের আইনমন্ত্রী। জি। আচ্ছা, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে সচিব হচ্ছে প্রচন্ড প্রভাবশালী, প্রভাবশালী, সেই ভদ্রলোক কিন্তু ঠিক নির্বাচনের পরের দিন বোধ হয় ক্যাবিনেট সচিব হয়ে গেলেন। ক্যাবিনেট সেক্রেটারি। এই 3টি ঘটনা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে কোনো পরিবর্তন হয়েছে বলে কিন্তু আমাদের মনে। বিডার কথা ভুলে গেছেন আপনি। বিডার চেয়ারম্যানও খুব গুরুত্বপূর্ণ পদ, ইভেন এনবিআর এর চেয়ারম্যানও খুব গুরুত্বপূর্ণ পদ, এখনো দুজনেই আছেন। হ্যাঁ, এটা ব্যক্তি হিসেবে তো অবশ্যই আমরা তাই বলতে পারি। হ্যাঁ, বিডার চেয়ারম্যান তো খুবই আমার কাছে কৌতুক করতে লাগছে। নিশ্চয়ই, আপনাকে ধন্যবাদ জানাবো, কিন্তু আমি আপনার কাছ থেকে মানে হেডলাইন করার মতো, আমার শিরোনাম করার মতো, আপনি বলছেন যে এই পুরো ব্যাপারটি আসলে একটা সুডো মিলিটারি ক্রেসি বাংলাদেশে তৈরি হওয়ার জন্য শেখ হাসিনার সরকার থেকে মানে বেরিয়ে এসে বা শেখ হাসিনার সরকারকে সরিয়ে একটি বিদেশ নির্ভর বা বিদেশি স্বার্থকে দেখার জন্য একটি গোষ্ঠী বাংলাদেশে এখন ক্ষমতায় আছে।
আমরা আসলে মানে হোয়াট নেক্সট? একটু যদি আমরা তাকাই যে জুলাই সনদের দিকে তাকাতে হবে। হ্যাঁ, তো সেখানে একটা উচ্চ কক্ষ বলে বিষয় আছে। আচ্ছা, তো সেখানে কাদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হচ্ছে? এই যে গোষ্ঠীটা আমরা বলছি, মানে সামরিক বেসামরিক গোষ্ঠী, এই গোষ্ঠীটা তাদের অ্যাকোমোডেশনের জন্যই কিন্তু উচ্চ কক্ষের কথা বলছে। একটা মডেল দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যে আচ্ছা, যদি হচ্ছে রাজনৈতিক অরাজনৈতিক মিলে ঝুলে একটা মডেল দাঁড় করানো যায়। হ্যাঁ, কিন্তু বেসিক মডেলটা কিন্তু মূল নিয়ন্ত্রণ থাকবে সেনাবাহিনীর হাতে। এবং গত 50 বছর ধরে সেনাবাহিনীর হাতেই আছে। সেইটির সঙ্গে ট্র্যাডিশনাল রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আওয়ামী লীগ অনেক যুদ্ধ করে কিছুদিন টিকে থাকে, আবার টিকে থাকে না, আবার কিছুদিন টিকে থাকে, কিছুদিন টিকে থাকে, এইভাবে হয়তো চলে। আমি আপনাকে আরেকটি শেষ প্রশ্ন করি এবং আপনি সংক্ষেপে বলে আমরা শেষ করব। সেটা হচ্ছে পাকিস্তানের মডেল, যেটা পাকিস্তানের রাজনীতির মডেল। পাকিস্তান তো আসলে সৃষ্টির পর থেকে এ পর্যন্ত আসলে কখনোই সেনাবাহিনীর কর্তৃত্বের বাইরে যায়নি। বাংলাদেশ কি মানে সেটা কখনো সম্ভব হবে বলে মনে করছেন? বাংলাদেশ তো আসলে তাই। আপনি যদি সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় দেখেন, পুরো বিষয়টা দেখেন, এখানে বাংলাদেশের সেনাবাহিনী যে গড়ে উঠলো, এরপর থেকে যে নানান দ্বন্দ্বের মধ্যে দিয়ে গেল, যে 1981 সালের মধ্যে তো হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এরকম যারা সামরিক নেতৃত্বে ছিলেন, বেশিরভাগকেই হত্যা করা হয়েছে। সামরিক বাহিনী কিন্তু একটা মোটিভেশন, একটা রেজিমেন্টেড ফোর্স। তো সেইখানে এই যে বাংলাদেশের যে জাতিসংঘ মিশন, শান্তিরক্ষা মিশনের পার্টিসিপেশনের ধারাটা, সেই ধারায় এখন বাংলাদেশের সেনাবাহিনী অলমোস্ট হয়ে গেছে এটা একটা জাতিসংঘ শান্তি। কারণ তাদের অধীনে এত সব শর্ত টর্ত আছে, এবং আমরা অনেকবারই শুনেছি যে এই জাতিসংঘের আপত্তির কারণে তারা নাকি 2007 সালে কি বলে ক্ষমতা দখল করেছে। 2024 সালেও তাই করেছে। ভলকার তুর্ক তো বলেছেন। মূল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়, সেটা হচ্ছে যে আমাদের তাহলে সংবিধানটা লাগে কেন? সংবিধানে বলে দিলেই হয় যে জনমতের কোনো প্রয়োজন নাই, সেনাবাহিনীর মত আর এই 50 বা 60 জন গোষ্ঠীর মত, সুশীল সমাজের মত। হ্যাঁ, এই মতে হচ্ছে বাংলাদেশ চলবে। তাহলে তো আর আমাদের কোনো দুশ্চিন্তা থাকে না। তার মানে কি আমি বলতে পারি 50 জন সুশীল আর সেনাবাহিনী মিলে 2024 ঘটিয়েছে? 50 জন সুশীল না আরো বেশি, সেটা তো আর আমরা বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু যদি আমরা নামগুলি দেখি, এই নামগুলি কিন্তু আমরা ঘুরে ফিরে দেখবো যে গত 50 বছরে এই যে সুশীল আপনি যাদেরকে বলছেন, হ্যাঁ, ঘুরে ফিরে কিন্তু তারাই, সেই মোহাম্মদ ইউনূস, সেই বদিউল আলম মজুমদার, সেই শহীদুল আলম, হ্যাঁ, সেই হচ্ছে এদের সঙ্গে ফরজ মাজার, এদের সঙ্গে, এবং এটা একটা এনজিও গোষ্ঠী, পুরোটাই এনজিও গোষ্ঠী। এমনকি সিপিডি যদি বলেন সেটাও তো এনজিও, সেটাও তো দাতাদের টাকা। তো এই বিদেশি অর্থায়নে চলা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের স্বার্থ দেখে, এটা তো মানে যদি আমি খুব বোকা না হই, সোনার পাথর বাটি বিশ্বাস করাটা আমার খুব কষ্ট। আপনাকে ধন্যবাদ এনায়েত করিম, আজকে এনায়েত কবির, আপনাকে অশেষ ধন্যবাদ আজকে আমার সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আসলে এর পরবর্তী বিষয়গুলো নিয়েও আমার কথা বলতে হবে। আমাকে আরেকদিন যদি আপনি সময় দেন, আপনাকে আনুষ্ঠানিকভাবে আপনার থেকে আমি করার আদায় করে রাখি যে আপনি আমাকে আরেকদিন সময় দেবেন। আচ্ছা, আমরা আরো একদিন কেন আরো বিষয় নিয়ে কথা বলবো। জি জি, ভালো থাকবেন আপনি। অশেষ ধন্যবাদ আপনাকে আজকে। ভালো থাকবেন। জি, আপনিও।